আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিদিনের মতোই স্কুলটিতে ছুটির ঘন্টা বেজেছিল। শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে লাইনেও দাঁড়িয়েছিল। স্কুল থেকে বের হয়ে তাদের যাওয়ার কথা ছিল বাসায়। বাইরে কারো বাবা, কারো মা কিংবা স্বজনরা অপেক্ষা করছিল। প্রতিদিনের মতো স্কুল শেষে খুশি খুশি মনে বাড়ি ফিরবে, কিন্তু তাদের অনেকেরই আর বাড়ি ফেরা হলো না। কেউ হয়তো আর কখনোই বাড়ি ফিরবে না। কেউ এখন মৃত্যুর সাথে লড়ছে হাসপাতালে। মুহূর্তে কান্নায় ভারী হয়ে ওঠে ঢাকার উত্তরা দিয়াবাড়ির আকাশ, যেখানে কিছুক্ষণ আগেও ছিল শিক্ষার্থীদের কলরব, সেখানে এখন শুধুই আর্তনাদ। এজন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ইতিহাসে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। 21শে জুলাই দুপুরে স্কুলটির একটি ভবনের উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়লে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত 20 জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আহত ও দগ্ধ হয়েছে 1.5 শতাধিক, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। তবে ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের বেশিরভাগের অবস্থা ক্রিটিক্যাল বা গুরুতর বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। হাসপাতালের বার্ন ইউনিটগুলোতে স্বজনদের আহাজারি চলছে। এমন ভয়াবহ ঘটনার পর বরাবরের মতোই বাংলাদেশের রাজনৈতিক দল ও নেতা এবং মিডিয়ার আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে কঠোর বিমান নিরাপত্তা প্রটোকল মানা হয়েছিল কিনা। প্রশ্ন উঠেছে সরকারি অব্যবস্থাপনা নিয়ে। দমন পীড়নের জন্য সরকারি উপদেষ্টারা কন্ট্রোল রুম খুলে বসতে পারেন, কিন্তু এত বড় দুর্ঘটনার জন্য এখনো কোনো কন্ট্রোল রুম চোখে পড়ছে না কেন, সে প্রশ্ন তুলেছেন অনেকে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সাধারণত পরীক্ষার ফল প্রকাশ হলে এমন ভাবে খোঁজা হয়, কিন্তু না 21শে জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বাবা মায়েরা খুঁজছিল তাদের নিখোঁজ সন্তানদের নাম। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের 520 নম্বর কক্ষের বাইরে ছোট্ট মেয়ের ছবি হাতে ঘুরছেন এক তরুণী। যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞেস করছেন ছবির মেয়েটিকে কেউ দেখেছেন কিনা। কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন, কোথাও দেখেছেন আমার কলেজার টুকরাকে, একটু খুঁজে দেন না। লাকি আক্তারের 2 সন্তান পরে মাইলস্টোন স্কুলে। তিনি বিলাপ করছিলেন, বড় সন্তানকে বের করতে পেরেছি, ছোটটাকে খুঁজে পাচ্ছি না। প্রায় 1000 খানেক শিক্ষার্থীর স্বজনদের জন্য বিভীষিকাময় একটি দুপুর হয়েছিল 21শে জুলাইয়ের দুপুরটি। এটি ছিল যেন এক ভয়ঙ্কর সোমবার। আইএসপি এর বিজ্ঞপ্তি এবং বাংলাদেশের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান F7 BGI, যার টেল নাম্বার ছিল 701, ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে ঠিক 1:06 উড্ডয়ন করে। দুর্ভাগ্যজনকভাবে ফ্লাইটটি মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়েছিল। প্রায় 1:30টার দিকে বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে আছড়ে পড়ে। দৈনিক প্রথম আলো এক স্কুল শিক্ষার্থী যে নিজের দুর্ঘটনাটি খুব কাছ থেকে দেখেছে তার বরাত দিয়ে বলেছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে একাধিক ভবন রয়েছে। সোমবার যে ভবনের সামনে বিমান দুর্ঘটনা ঘটে তার দোতলা, নাম প্রজেক্ট 2। 2 তলা মিলিয়ে মোট 16টি ক্লাসরুম, 4টি শিক্ষকদের রুম। প্রাথমিকের 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত ক্লাস হয় এই ভবনে। বিমানটি যেখানে ভেঙে পড়ে সামনের 3য় ও 4র্থ শ্রেণীর ক্লাস হয়। প্রাথমিকের ক্লাস ছুটি হয়ে গেলে এখানে 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণীর পড়ুয়াদের কোচিং হয়। আচমকা স্কুলের ভবনে বিমানটি আছড়ে পড়লে দাউ দাউ করে আগুন ধরে যায়। এর পরের দৃশ্য ছিল অবর্ণনীয়। চারদিকে ধোঁয়া, আর্তনাদ, এদিক ওদিক ছোট ছোট পোড়া দেহ, প্রাণপণে এদিক ওদিক ছুটছিল সবাই। উদ্বিগ্ন অভিভাবকরা স্কুল প্রাঙ্গণে ভিড় করেন। তাদের মুখে ভয় ও হতাশার ছাপ। মরিয়া হয়ে তাদের সন্তানদের খুঁজছিলেন। আতঙ্ক ও শোকের দৃশ্য ছিল হৃদয় বিদারক। অভিভাবকরা পাগলের মতো ছুটছিলেন, কেউ কেউ আহত শিশুদের কোলে নিয়ে, আবার কেউ কেউ নিখোঁজ প্রিয়জনের জন্য চিৎকার করছিলেন। চারদিকে ছিল স্বজন হারা কান্না, পাগলের মতো ছোট্ট সন্তানকে খুঁজছেন মা বাবা। কারো আবার 2 সন্তানই একই স্কুলে পড়ে, এক সন্তানকে খুঁজে পেয়েছেন, অন্যজনের খবর নেই। মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত ফ্লাইটের পাইলটেরও। এই দুর্ঘটনায় বাংলাদেশ সরকার মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছে। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ভারতের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও শোক জানিয়েছেন। তবে বরাবরের মতোই দুর্ঘটনার পর বাংলাদেশের রাজনীতিবিদদের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।
বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন আহতদেরকে দেখতে কয়েকজন উপদেষ্টা ও রাজনীতিবিদরা পরিদর্শনে গেলে হাসপাতালটির ভেতরে বাইরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। দুপুরে আহতদের হাসপাতালে ভর্তি করার পরপরই সেখানে যান সরকারের 6 জন উপদেষ্টা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত ইসলামীর আমির শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা একের পর এক হাসপাতালটিতে চিকিৎসাধীন আহতদের দেখতে যান। তাদের প্রোটোকল এবং তাদের সঙ্গে থাকা লোকজনের ভিড়ে হাসপাতালের ভেতরে বাইরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সে সময় সেখানে উপস্থিত অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। বাধ্য হয়ে অনেকে রাজনৈতিক নেতাদের উপর চড়াও হতেও দেখা গেছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে অনেকে ক্ষোভ ঝাড়েন, কেউ কেউ আবার সরকার অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফেসবুকে একজন লিখেছেন, মিডিয়ায় যা দেখছি তা হলো চরম বিশৃঙ্খলা। এত বড় বড় এনজিও কর্মী এখন সরকার চালাচ্ছেন, আন্তর্জাতিক মঞ্চেও দাপিয়ে বেড়াচ্ছেন, অথচ একটি দুর্ঘটনা প্রোটোকলও তৈরি হয়নি। একটি জাতীয় দুর্যোগে কোন সংস্থা কিভাবে কাজ করবে সেই সমন্বয়ের কোনো পরিকল্পনা বা নীতিমালা আছে কিনা, কিংবা থাকলে তা এই ক্ষেত্রে বাস্তবায়ন হচ্ছে কিনা। গোপালগঞ্জের ঘটনার সময় ছাত্র উপদেশের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুমের ছবি দেখেছিলাম। আজকে কি কোনো কন্ট্রোল রুম আছে, নাকি সবাই কেবল শোক প্রকাশে ব্যস্ত? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সেনা সদস্যরা স্কুলের ভিতরে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের উপর চড়াও হয়েছিল। আবার অনেক মিডিয়া কর্মীর দায়িত্ব জ্ঞানহীন আচরণের অনেকে সমালোচনা করেছেন। আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, F7 বিজিআই প্রশিক্ষণ জেটটি কারিগরি ত্রুটির সম্মুখীন হয়েছিল। F7 বিজিআই চীনের তৈরি একটি যুদ্ধ বিমান। মূলত F7 সিরিজের একটি উন্নত সংস্করণ হলো F7 বিজিআই। সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি MiG-21 যুদ্ধ বিমানের আদলে তৈরি করা হয় এই F7, যা চীনে চেংদু J7 নামেও পরিচিত। দৈনিক আজকের পত্রিকার এক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর মোট 36টি F7 যুদ্ধ বিমান রয়েছে। এর মধ্যে বেশিরভাগই F7 বিজিআই ভেরিয়েন্ট। তবে F7MB এবং FT7 ভেরিয়েন্ট রয়েছে। 2022 সালে এগুলো কেনা হয়েছিল। F7 একটি অল ওয়েদার ইন্টারসেপ্টর, অর্থাৎ যে কোনো আবহাওয়ায় যুদ্ধ করতে সক্ষম। ডেল্টা আকৃতির পাখা এটিকে দ্রুত উঁচুতে এবং শব্দের চেয়ে বেশি গতিতে উঠতে সাহায্য করে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পূর্ণাঙ্গ তদন্ত শেষে এই দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে। বাংলাদেশে এই মডেলের বিমানের তৃতীয় দুর্ঘটনা এটি। এর আগে 2018 সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় বিমান বাহিনীর F7 বিজি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হন। এরপর 2021 সালের নভেম্বরে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় F7MB। এতে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিহত হন। এই দুর্ঘটনাকে দুঃখজনকভাবে সাম্প্রতিক স্মৃতিতে ঢাকার সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে। বাংলাদেশে গত 34 বছরে 32টি বিমান দুর্ঘটনা হয়েছে। 21 জুলাই দুর্ঘটনাটি 1984 সালের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফকার F27600 বিমান দুর্ঘটনার পর বাংলাদেশের সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা, যেখানে খারাপ আবহাওয়া এবং নিয়ন্ত্রিত ফ্লাইট ইনটু টেরেইনের কারণে ঢাকা বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়ে 49 জন আরোহীর সবাই নিহত হয়েছিল। সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন, জনবসতিপূর্ণ একটি শহরের উপর দিয়ে এভাবে বিমান প্রশিক্ষণ কেন চালাতে হবে? এটি প্রশিক্ষণ বিমানের জন্য এতগুলো নিষ্পাপ শিশুর মৃত্যুর দায় কার? সে প্রশ্নও তুলেছেন অনেকে। যদিও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে, বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটি ঘন বসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। এর আগে 2005 সালের 7 জুন F7MB যুদ্ধ বিমানের উত্তরায় বহুতল ভবনের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। তবে ওই সময় কেউ হতাহত হয়নি। এই দুর্ঘটনা কতটা ভয়াবহ তা বোঝা যায় একজন মায়ের কথায়, যিনি গত বছরের জুলাইতে হারিয়েছিলেন তার ছোট মেয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমা সুলতানাকে। 2025 সালের 21 জুলাই অল্পের জন্য বড় বাচ্চা বেঁচে যান তার বড় মেয়ে তাসপিয়া সুলতানা। তাদের কাছে প্রশ্ন, জুলাই এত অভিশপ্ত কেন এখন এ পর্যন্ত? আজকে যে বিমান দুর্ঘটনাটা হলো,
বিমান বাহিনীর বিমান, তাও একটা স্কুলের উপর, হ্যাঁ, আপনার জনবসতিপূর্ণ এলাকার উপর। মানুষের মনে এই প্রশ্নটা তারা এই অজান্তে কিন্তু মানুষের মনে এই প্রশ্নটা তারা বৃদ্ধি করলো যে আসলে আমাদের বিমান বাহিনীর প্রয়োজনীয়তাটা কি, আমাদের নৌবাহিনীর প্রয়োজনীয়তাটা কি, আমাদের সামরিক বাহিনী বলেন সেনাবাহিনীর প্রয়োজনীয়তাটা কি। আমি নিজে একজন সামরিক বাহিনীগুলোর একেবারে আপনার শুভানুধ্যায়ী হিসাবে আমি যে কিছু জিনিস তাদেরকে মনে করিয়ে দিতে চাই। দেখুন, পৃথিবী আর অন্য জায়গায় নাই। যদি আপনি ইন্টারনেট ব্যবহার করে এবং অপপ্রচার চালিয়ে একটা সরকারকে আপনি ফেলে দিতে পারেন, একটা বৈধ সরকারকে, যদি বাংলাদেশের সাধারণ মানুষ সত্য অনুসন্ধান করে, তাহলে কিন্তু বাংলাদেশে যারাই কায়েমি স্বার্থ বিরাজ করেছে, কায়েমি স্বার্থ হাসিল করছে, তারা সবাই তাদের ভেতরের খবরগুলো সাধারণ মানুষ জেনে যাবে। সুতরাং বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তাদের স্বার্থেই তাদের নিজস্ব বিষয়গুলা, যে তারা কিভাবে দেশের কাছে উপকারী। হ্যাঁ, আমরা দেখেছি যে কোনো আপনার দুর্যোগে, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ সেগুলোতে বাংলাদেশের সামরিক বাহিনীগুলো সরকারের সহযোগী হিসাবে যথেষ্ট ভালো কাজ করে। এখন মানুষ যদি প্রশ্ন করে যে শুধু এই দুর্যোগে যদি আমাদের উপকারের জন্য কি আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী পালন করতে হবে? কারণ আমরা তাদের জন্য বাংলাদেশ যে পরিমাণ বরাদ্দ রাখে তাদের সামরিক খাতে ব্যয়ের জন্য, সেটার প্রয়োজনীয়তা আছে কিনা। মানুষ এই প্রশ্নগুলো এখন করতে থাকবে। কারণ হলো, গত বছর আমরা সেনাবাহিনীকে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সেনাবাহিনী বলল যে তারা সাধারণ মানুষের উপর তারা গুলি করবে না। পরে দেখা গেল যে সাধারণ মানুষের উপর গুলি করবে না, যে ঘটনাকে কেন্দ্র করে বলেছে এটা একটা দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। তারপরে আবার আমরা এক বছর না যেতে আমরা কি দেখলাম? গোপালগঞ্জে সাধারণ মানুষের উপর তারা গুলি চালালো, সেই সাধারণ মানুষ কিন্তু কাউকে নিহত করে নাই। জুলাই আগস্টে জঙ্গিরা নানান ষড়যন্ত্রের মাধ্যমে তারা নিজেরা মানুষ মারছিল, সেনাবাহিনী বলছে তারা এটা জানতেই পারে নাই। তারা কেন জানতে পারলো না? সেনাবাহিনীর কাজই তো এই দেশের যখন নিরাপত্তা এমন ভাবে বিঘ্নিত, তাদের গোয়েন্দাদের মাধ্যমে সঠিক তথ্য পাওয়ার, তারা সেটা পেয়েছে আমরা জানি না। কিন্তু আসলে মূল কথা হলো, সেনাবাহিনী, সামরিক বাহিনীগুলো ভয় পেয়েছিল যে জাতিসংঘে যাওয়া তাদের বন্ধ হয়ে যায় কিনা। পৃথিবীতে আর কোন দেশ আছে যেখানে যে একটা বাহিনীগুলো গড়ে তোলা হয় বাজেটের অর্থ খরচ করে নিজের দেশের জন্য না, সেটা তৈরি করছে কারণ তারা জাতিসংঘে গিয়ে চাকরি করবে। শুধু আমাদের হলো তো জাতিসংঘের জন্য। তাহলে এই যে বড় একটা প্রশ্ন আজকে মানুষের মনে ঢুকে গেল, এর জন্য কিন্তু সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনী দায়ী। তারা কিন্তু এবং তাদের এখন অনেকগুলো জিনিস কিন্তু তাদের প্রশ্নগুলো এখন জনগণ করছে। আপনি দেখেন, এই একেবারে হাটে ঘাটে মাঠে প্রশ্নগুলো আসছে। বাংলাদেশের জাতির পিতাকে সেনাবাহিনী খুন করলো, তারপরে দ্বিতীয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেনাবাহিনী খুন করলো। আপনি বাংলাদেশের সেনাবাহিনীর শুধু একটা মাত্র ইতিবাচক কাজ আছে, সেটা ছিল 2006 সালে জেনারেল মঈনের নেতৃত্বে যে কাজটা হয়েছিল। তারা কি করেছিল? তারা একটা সেনাবাহিনীর প্রোটেকশনে বলুন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা একটা সরকার গঠন করেছিল। সেই সরকার বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে একটা একেবারে অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছিল। আপনি যদি দেখেন, বাংলাদেশের সেনাবাহিনীর বা সামরিক বাহিনীগুলোর গত 53 বছর বয়সে এই একটা মাত্র সঠিক সিদ্ধান্ত তারা নিয়েছিল। এর আগে পরে যতগুলো সিদ্ধান্ত তারা নিয়েছে, বিশেষ করে আপনার গত বছরের এই আগস্ট মাসে সেনাবাহিনী যে সিদ্ধান্তটা নিল, এটা পুরোপুরি বাংলাদেশের বিরুদ্ধে একেবারে একটা চক্রান্তে, সেই চক্রান্ত সেনাবাহিনী করেছে আমি এটা বিশ্বাস করি না, কিন্তু চক্রান্তের অংশীদার তারা হয়ে গেল। কিভাবে? তারা বৈধ সরকারকে রক্ষা না করে তারা আজকে যে এনসিপি বলেন, এই ইউএস থেকে যখন সবকিছু স্বীকার করা হলো, তারা এই যে একটা ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে হবে, সেই ষড়যন্ত্রে সেনাবাহিনী জেনে হোক বুঝে হোক না বুঝে তারা সেখানে অংশগ্রহণ করলো। এবং আমরা আরো দুঃখের সাথে কি দেখলাম দেখেন,
সেনাবাহিনী প্রধান বা বাংলাদেশের সামরিক বাহিনীগুলো বাংলাদেশের অর্থে চলে, কিন্তু গত বছর জুলাই আগস্ট সময় তারা কার অধীনে চলে গেল? তারা 2 জন বিদেশির অধীনে চলে গেল। তারা শেখ হাসিনার কমান্ড না মেনে তারা ভলকার টুট নামে এক অস্ট্রিয়ান উন্মাদ এবং এই আপনার আমাদের যে অস্ট্রিয়ান নাকি টার্কি নাকি? না, অস্ট্রিয়ান। আমি নিজেও তথ্যটা জানতাম না। আমার খুব ইন্টারেস্ট আছে এই লোকটার পেছনে, আমি আরো খোঁজ করব। কারণ হলো এই ভলকার ট্যুর কিন্তু এই ষড়যন্ত্রের অংশ হয়ে গিয়েছিল এবং ইউনূসের সাথে সে সম্পৃক্ত, আগে থেকে ইউনূসের সাথে মনে হয় পরিচিত ছিল এবং তাকে দিয়ে জাতিসংঘের বাজেট আসে আমাদের মেম্বার স্টেট গুলোর মধ্য থেকে, যদিও জাতিসংঘের বাজেটের সবচেয়ে বড় অংশ দেয় ইউনাইটেড স্টেটস, সেও এই ষড়যন্ত্রের অংশ হয়ে গেল। আর ডিপ স্টেটের আমরা যদি একটু আবার উত্তরের দিকে আসি, একজনের বলছে 300, তাহলে ডোনাল্ড লু নামে এক ইউনাইটেড স্টেটস এর কর্মচারী এবং ভলকার টুট নামে এক জাতিসংঘের কর্মচারী, এই 2 জন কর্মচারীর অধীনে গত বছর জুলাই আগস্টে আপনার বাংলাদেশের সামরিক বাহিনীগুলো চলে গেল, শেখ হাসিনার হাতে আর থাকলো না। এই যে অন্যায় যে একটা কাজ ঘটে গেল, এইটার পরে আজকে বাংলাদেশে যা কিছু হচ্ছে, আজকের এই দুর্ঘটনা সহ কোনো কিছুতে মানুষ কিন্তু কিচ্ছু বিশ্বাস করতে পারছে না। বিশ্বাস না করার দায় কিন্তু পুরোপুরি ইউনূসের, কারণ ইউনূস যেহেতু একজন মিথ্যাবাদী। এই প্রেক্ষাপটে আজকের এই দুর্ঘটনা, এখান থেকে আমাদেরকে জিনিসটা দেখতে হবে।